শ্রী ঠাকুর, শ্রী মা ও শ্রী স্বামীজি মহারাজের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করলেন। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন পূজনীয় শ্রীমৎ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ, অধ্যক্ষ তথা সম্পাদক কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন। এবার স্বাগত ভাষণ দেবেন শ্রীমৎ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ, অধ্যক্ষ তথা সম্পাদক কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন। ভগবান শ্রী রামকৃষ্ণ দেব, বিশ্বজননী শ্রী মা সারদা দেবী, শ্রী শ্রী স্বামীজি মহারাজ এবং অন্যান্য দেবদেবী, তাঁদের সকলের শ্রীচরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে একটি বড় আনন্দের দিন। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পূর্ণ জন্মভূমি এই কামারপুকুর, সেখানে আজকে আমরা পেয়েছি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ব্যস্ততার মধ্যে অনেক দূর থেকে অনেক কষ্ট করে আমাদের এখানে এসেছেন। আমরা সবাই ভীষণ আনন্দিত। আমরা সবাই রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, কামারপুকুরের তরফ থেকে এবং সকলের তরফ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই। আজকে আমাদের কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের একটি নতুন অতিথি নিবাস এবং পার্কিং তৈরি হবে। সারা ভারতবর্ষের মানুষ, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ যারা আসেন, তাদের এখানে থাকা, বিশ্রাম, বৃষ্টি রোদ অনেক কষ্ট করতে হয়। আমরা আবেদন জানিয়েছিলাম সরকারের তরফ থেকে, তারা আমাদেরকে এই নতুন অতিথি নিবাস তৈরি করে দেবেন এবং গাড়ি রাখার খুব অসুবিধা। অনেক দূর থেকে অনেক বাস আসে, সেইগুলি আশ্রমের কাছে রাস্তার ধারে রাখতে হয়, যেখানে গাড়ি চলাচল অসুবিধা হয়ে যায়। সেখানে একটি পার্কিংয়ের ব্যবস্থা করে দিচ্ছেন, যেটা এতদিনের অসুবিধা দূর হয়ে যাবে। এছাড়াও তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, তাদের আদর্শকে অনুসরণ করে যে মানব সেবা, শিব জ্ঞানে জীবের সেবা যে আদর্শ, সেই আদর্শকে অনুসরণ করে তিনি মানুষের সেবা করেন। আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বহু কাজ তিনি করে দিয়েছেন, করছেন এবং আরো করে যাবেন, এটাই আমরা আশা রাখি।
আমাদের কামারপুকুরে যে দাতব্য চিকিৎসালয় রয়েছে, যেখানে বিনা পয়সায় মানুষের চিকিৎসা হয়, আমাদের স্কুল রয়েছে, আমাদের মেয়েদের জন্য পল্লী মঙ্গল রয়েছে, সেখানে সরকারি সাহায্য আমরা পাই এবং তার দ্বারা মানুষের সেবা করে থাকি। আমরা অনেক কিছু তাদের কাছে পেয়েছি। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের যে সাধনা স্থান, একটি শ্মশান, সেই শ্মশানটি বুধি মডেলের শ্মশান, সেখানেও আমাদের ডেভেলপমেন্টের কাজ তারা করে দিচ্ছেন, কাজটি চলছে। এইভাবে আমি ঠাকুর মা স্বামীজির চরণে প্রার্থনা জানাই, তাদের আদর্শকে যারা ধরে রাখবেন তারা জীবনের চলার পথে অবশ্যই সফলতা লাভ করবেন। আমি জানি তিনি শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ তাদের আদর্শকে হৃদয়ে ধারণ করে শিব জ্ঞানে জীবের সেবা তিনি করে চলেছেন, মানুষের সেবা করে চলেছেন। ঠাকুর মা স্বামীজির চরণে আমি অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা জানাই, তিনি জীবনে সফলতা লাভ করুন। তাদের আশীর্বাদ তাঁর এবং তাদের সহযোগী সকলের মস্তকে ঝরে পড়ুক, এই প্রার্থনা জানিয়ে তাকে আমার আবার অন্তরের শ্রদ্ধা জানিয়ে আপনাদের সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানিয়ে আমার স্বাগত ভাষণ শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। পূজনীয় সম্পাদক তথা অধ্যক্ষ মহারাজ, কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন, শ্রীমৎ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজকে প্রণাম জানাই। এরপর ভিত্তিপ্রস্তর স্থাপন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন অতিথি নিবাস ও পার্কিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ভার্চুয়ালি। এরপর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এখন বক্তব্য রাখবেন। আমি প্রথমে প্রণাম জানাই আমাদের জয়রামবাটি কামারপুকুরে সকল মহারাজ, সেবায় অঞ্চলের সমস্ত সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবক, প্রশাসন, মিডিয়া এবং ছাত্রছাত্রীদের, শিক্ষক শিক্ষিকাদের সকলকে আমি প্রণাম জানাই। স্বামী লোকেত্তরানন্দ মহারাজকে, যিনি প্রধান মহারাজ, স্বামী জ্ঞানানিত্যানন্দ মহারাজ, স্বামী কল্যাণেশ্বরানন্দ মহারাজ, স্বামী প্রতিমোক্ষানন্দ মহারাজ, যারা এখানে উপস্থিত আছেন, এছাড়াও বাড়িতে উপস্থিত আছেন, মানে মন্দিরে স্বামী আদ্রিজানন্দ মহারাজ, স্বামী প্রণবানন্দ মহারাজ, স্বামী দয়ারূপানন্দ মহারাজ, স্বামী নিহিতানন্দ মহারাজ, স্বামী পুরোহরানন্দ মহারাজ, স্বামী যাদবাত্মানন্দ মহারাজ, আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত, ডিজি পুলিশ রাজীব কুমার, অন্তরা ডিএম এবং এসপি কামনাশিস সহ সকল প্রশাসনের সকলকে, আমার এখানে ডক্টর রত্না নাগ থেকে শুরু করে, অসীমা থেকে শুরু করে, বেচা থেকে শুরু করে, মিতালি থেকে শুরু করে, তপন থেকে শুরু করে, রমেন্দ্র থেকে শুরু করে, কৃষ্ণা থেকে শুরু করে, সবার নাম হয়তো বলতে পারছি না, অনেক পুরোনো দিনের সমীর ভান্ডারী। এই তোমার নামটা কি গো? তুমি কি গোঘাটের? কি করো? আচ্ছা, সেই তোমায় আমি খুঁজছিলাম। স্বরূপ দেখবেন, হ্যাঁ, বসো বসো।
কৃষ্ণ থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে, সমীর ভান্ডারী থেকে শুরু করে আমার পুরনো পরিচিত সকলকে, এবং যারা আপনারা বিভিন্ন বিশিষ্ট মানুষরা কামারপুকুরকে ভালোবাসেন, জয়রাম বাটিকে ভালোবাসেন, আমার তপশিলি, আমার আদিবাসী, আমার সকল সম্প্রদায়, সংখ্যাগুরু সংখ্যালঘু সকলেই, ছোট বড় মধ্য সকলকেই আমার প্রণাম এবং শুভকামনা জানাবো। আমি যেহেতু এখান থেকে ঘাটাল যাব, বন্যা ত্রাণের ওখানে, বন্যা প্লাবিত অঞ্চল, তারপর ওখান থেকে মেদিনীপুর যাব, তাই আজকে একটু সময় কম থাকার জন্য আমি মন্দির প্রাঙ্গণে আগের বার এসেও গিয়েছিলাম এবং রামকৃষ্ণ পরমহংসদেবকে, মা শারদা দেবীকে, স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এই প্রোগ্রামের আমরা সূচনা করেছি। ওনারা সব প্রোগ্রামে, মহারাজরা আমার প্রোগ্রামে যায়, জগন্নাথ ধাম থেকে শুরু করে দুর্গাপুজো, তাদের আশিস, তাদের স্নেহ, তাদের শুভকামনা, তাদের আশীর্বাদ সব সময় আমরা পাই। আমি তাদের সকল পাকে আমাদের প্রণাম জানাই এবং তারা আমাদের পথপ্রদর্শক, আমাদের ফিলসফার অ্যান্ড গাইড, আমি সকলকেই সম্মান জানাই। আজকে তাদের দাবি মেনে অতিথিশালা, ভোগঘর এবং পার্কিং সেন্টারের উদ্বোধনের ফাউন্ডেশন স্টোন করা হলো। আমি সিএসের সাথে কথা বললাম, পিডব্লিউডির সাথেও কথা বললাম। বেটার হচ্ছে আমাদের ওনারা যেভাবে গাইড করবেন আমরা সেভাবে করে দেব, এবং সেই জন্য আজকে আমি ঘোষণা করছি আরও অনেক কাজ বাকি আছে ওনাদের, যেটা জয়রামবাটি কামারপুকুর এলাকা ঘিরে উন্নয়নে সাজতে পারে, একটা তরুণও হওয়া উচিত, এখানে সাজতে পারে। সেই জন্য আমি স্বামী লোকোত্তরানন্দ মহারাজকে চেয়ারম্যান করে আমি একটা জয়রামবাটি কামারপুকুর ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিচ্ছি। তাতে মেম্বার কাদের রাখবেন সেটা উনি ঠিক করবেন। ডিএমএসপিকে রাখতে পারেন, পিডব্লিউডিকে রাখতে পারেন, অন্যান্য মহারাজদের যাদের রাখবেন আপনি লিস্টটা ডিএমকে দিয়ে দেবেন, আমাদের পাঠিয়ে দেবেন, এবং আমি তাতে 10 কোটি টাকা দিয়ে যাচ্ছি, স্যাংশন করে যাচ্ছি। আজকের যে প্রজেক্টটা আছে এগুলো হবে, তাতে প্রায় 6.25 কোটি টাকার মতো খরচ হবে। বাদবাকিও যে কাজগুলো থাকবে করে দেবার জন্য 10 কোটি টাকা আমরা ওদের দিয়ে দিচ্ছি, যাতে ওরা ওনাদের কাজ ওনারা ঠিকমতো করতে পারে। আপনারা জানেন আমাদের সাথে স্বামীজির, রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা সকলের একটা অন্যতম সম্পর্ক, ঐতিহাসিক, ধার্মিক, মানবিক সম্প্রীতি, যারা বাংলাকে পথ দেখিয়েছিলেন, শুধু নয় সারা বিশ্বকে পথ দেখিয়েছিলেন। আমরা বলি না রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। আমাদের ধর্ম সম্বন্ধে জ্ঞান লাভ করার জন্য অন্য কোথাও যাওয়ার জায়গার দরকার নেই। রামকৃষ্ণ, সারদামা, স্বামীজির পাশে ঘুরলেই এটা হয়ে যায়। বাদবাকি সব জনজাতি, কাস্ট, ক্রিড, তাদের নিজেদের নেতা আছে। কেউ বিরসা মুন্ডা, কেউ জয় জহর, কেউ মতুয়া, কেউ রাজবংশী, কেউ তপশিলি, কেউ অনুন্নত সম্প্রদায়, কেউ উচ্চবর্ণ, কেউ নিম্নবর্ণ। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। সংখ্যালঘু কেউ গুরুজন, কেউ আবার সংখ্যালঘু। সবাইকে নিয়ে একত্রে থাকার বাণী আমরা কার কাছ থেকে শিখেছিলাম? রামকৃষ্ণ পরমহংসদেব। আজকে আমার সময় নেই, তা নাহলে আমি ঘন্টার পর ঘন্টা এই সাবজেক্টে বলতে পারি। আমি 3টে কথা বলবো। রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃতটা ভালো করে পড়ুন, যেখানে উনি লিখেছিলেন, ওরে টাকা মাটি, মাটি টাকা।
মানবিকতার পথ দেখিয়েছিলেন, সামাজিক সংস্কারের পথ দেখিয়েছিলেন, সমাজকে, মানুষকে চরিত্র গঠনের কথা বলেছিলেন এই কথাটির মধ্যে দিয়ে। দুই কি বলেছিলেন? জলকে কেউ জল বলে, কেউ পানি বলে, কেউ ওয়াটার বলে, তফাৎ তো এটুকুই কথার মধ্যে। রক্ত কিন্তু সবার এক, এটা আমি বললাম, এই ভেবেই বলেছিলেন। তিনি আর একটা কথা বলতেন, ওরে কেউ মাকে মা বলে, কেউ মাদার বলে, কেউ আম্মা বলে, তফাৎ এইটুকুন, এর থেকে বেশি কিছু নয়। এটাই কিন্তু আমাদের শিক্ষা। আমি এখানে অরুণ গৈসহ সকলকেই যেতে পারছি, যাদের অনেকের হয়তো নাম আমার বলা হয়নি, এটা কিছু মনে করবেন না, সবসময় সময়ের কম থাকার জন্য হয়। আর স্বামীজি কি বলেছিলেন? যখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের উত্থানের স্বপ্নও কেউ ভাবতে পারেনি, তিনি হিন্দু ধর্মকে জয় করে এলেন শিকাগোতে গিয়ে। কত কষ্ট করতে হলো, রাস্তার ধারে বসে থাকতে হয়েছে, ট্রেনের কম্পার্টমেন্টে বসে থাকতে হয়েছে, বিদেশি মহিলা তাকে স্থান দিয়েছে, গ্রহণ করেছে, শিকাগোয় বক্তৃতা দেবার সব ব্যবস্থা করে দিয়েছে। যখন তিনি প্রথম ঢুকেছিলেন, অনেকে ভাবছিল আরে এ আর কি করবে, মাত্র 39 বছর বয়সে উনি যা করে গেছেন তা আর কেউ করে দেখাতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। এবং উনি বলতেন এমন একদিন আসবে, নেতৃত্ব উঠে আসবে চামারের ঘর থেকে, কৃষকের ঘর থেকে, নিম্নবর্ণের ঘর থেকে। অনেক চিন্তা করেই বলেছিলেন। তিনি বলেছিলেন ইউনিটি ইজ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ইজ ফল। তিনি বলেছিলেন ডিভাইড ইজ ফল। তিনি বলেছিলেন ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ, ভারতবর্ষের মৃত্তিকা আমার গর্ব। তখন ভারতবর্ষে ইউনাইটেড ছিল, একসাথে ছিল। তিনি কোন ভাষায় কথা বলতেন? বাংলা ভাষায়। এটা মাথায় রাখবেন। স্বামীজি হোক, নেতাজি হোক, রামকৃষ্ণই হোক, সারদামাই হোক, ছোট্ট ছোট্ট কথার মধ্যে দিয়ে কথা অমৃত, মানে কথা অমৃত সমান করে দিয়ে গেছেন। আর আমাদের তপবনের মুনি ঋষিরা বলেছিলেন ছিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। সারা বিশ্বের পুত্রকে, পুত্র এবং কন্যাকে অমৃতের সন্তান বলেছিলেন। কারা? আমাদের তপবনের। ঋগ্বেদ পড়ে না, অথর্ববেদ পড়ে না, সামবেদ পড়ে না, ঋজুবেদ পড়ে না, জানে ধর্মের মানেটা কি। এক ধর্ম আর এক ধর্মকে সহনশীলতায়, আদরে, স্নেহে, শুভকামনায় একত্রিতভাবে রাখবে, এটাই ধর্ম। বলুন তো, বেলুড় মঠে গিয়ে আমি যখন প্রথম দেখলাম ওখানে একটা দরগা আছে মুসলিমদের, তখন সুহিতানন্দ মহারাজ জেনারেল সেক্রেটারি ছিলেন, শান্তনু ছিল। আমি জিজ্ঞেস করলাম দক্ষিণেশ্বরে বেলুড় মঠের মধ্যে মুসলিম দরগা? ওনারা বললেন এটা তো স্বামীজির সময় থেকেই আছে। তাই তারা বেলুড় মঠে যদি মানুষকে প্রাণ দিতে পারে, জান দিতে পারে, রামকৃষ্ণ মঠে দিতে পারে, তাহলে কারা গুলিয়ে দিচ্ছেন আর বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই? আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয়? জাতীয় সঙ্গীতের ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর, বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হিন্দু পথ প্রদর্শক রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, সারদা মা, সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নেতাজি জয় হিন্দ স্লোগান, নেতাজি সুভাষচন্দ্র বোস, এরকম প্রচুর নাম আছে বলা যায়। কিন্তু যেহেতু সময় সংক্ষেপ, আমি এটুকু বলতে পারি রামকৃষ্ণ পরমহংসদেবের যে ধর্ম সর্বধর্ম সমন্বয়, আমি এটাকে বিশ্বাস করি, এটাকে আমরা পাথেয় করি। ছোটবেলায় আমাদের বাবা মায়েরা এটা কানের কাছে মন্ত্রের মতো আমাকে বলতেন। নতুন করে আমাদের শিখতে হবে না, ওখান থেকে যা শেখার আমরা শিখে নিয়েছি। আর একবার যা ব্রেনে নিয়ে নিয়েছি ওটা ড্রেনে যাবে না, এটাই থাকবে।
চিরজীবন এটাকেই সঞ্চয় করে বাঁচবো, এটা দিয়েই সঞ্চারিত হব, পুষ্পিত হব, সুরভিত হব, আপ্লুত হব, বিকশিত হব, সুশোভিত হব, পুঞ্জীবিত হব। মনে রাখবেন, আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করারও চেষ্টা করবেন না। পরে সমস্ত অনেক বই ইংলিশে ট্রান্সলেশন হয়েছে, দ্য আদার ল্যাঙ্গুয়েজ অলসো, যাতে সবাই জানতে পারে। কিন্তু যখন প্রথম কথাগুলো লিখেছিলেন তখন কিন্তু বাংলা ভাষাতেই লিখেছিলেন। কথামৃত আমার মুখস্থ, স্বামীজির তরুণের স্বপ্ন, নেতাজি সুভাষচন্দ্র বোসের আমরা ট্যাব দিই স্কুলে, যে স্মার্টফোন দিই তার নাম, স্বামী বিবেকানন্দের বাড়ি বিক্রি হয়ে যাচ্ছিল, আমি খবর পেয়ে একদিনের মধ্যে অধিগ্রহণ করে স্বামী বিবেকানন্দ যারা ট্রাস্টি তাদের দিয়ে দিয়েছিলাম। সিস্টার নিবেদিতা সবাই ভুলে গেছিল, তার বাড়িটাও আমি অধিগ্রহণ করে দিয়ে দিয়েছিলাম। এবং শুধু তাই নয়, দার্জিলিংয়ে তিনি যেখানে দেহত্যাগ করেছিলেন সেই বাড়িটাও আমি দিয়ে দিয়েছিলাম। কোনো হেরিটেজ নষ্ট করতে দিইনি, কারণ এরা আমাদের প্রাণপুরুষ, এরা না থাকলে জগৎ সংসার চলে না। মানুষ ধর্মের মধ্যে কি পায়? শান্তি পায়, স্বস্তি পায়, প্রার্থনা জানায়, ভক্তি জানায়, আর নিজের মঙ্গল কামনা করে, সবার মঙ্গল কামনা করে। সেই জায়গাটা যদি হারিয়ে যায়, আমরাও তো হারিয়ে যাব। কাজে ইতিহাসকে ভোলা উচিত নয়, ইতিহাসকে মাথায় রেখে পায়ে রেখে মানে পদধূলিতে প্রণাম জানিয়ে, সম্মান জানিয়ে তবেই জীবন গড়ুন। স্বামীজি বলতেন নৈতিক চরিত্র গঠনের কথা, এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। আজকে নৈতিক চরিত্র গঠনের পালা, ইতিহাসকে রক্ষা করার পালা, ধর্মকে রক্ষা করার পালা, সম্প্রীতিকে রক্ষা করার পালা, মানবিকতাকে রক্ষা করার পালা, সৌজন্যতাকে রক্ষা করার পালা, ভদ্রতাকে রক্ষা করার পালা। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। এই জায়গাটা এমনই একটা জায়গা, কামারপুকুর, একদিকে চলে যাচ্ছে হুগলি, অন্যদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, গোপীনাথপুর, শিহর। আমার খুব মনে পড়ে সেদিন যদি কামারপুকুরের আশ্রম তাদের না খাবার দিত, তারা দুটো খেতে পেতেন না। তখন আমি রেল মিনিস্টার ছিলাম, আমার মনে আছে কি অত্যাচার চলেছিল। আর সব মানুষ, আমি যখন রাত 12টায় খবর পেয়েছিলাম পুকুরের মধ্যে গলা ডুবে বসে আছে সিপিএমের আমলে, এবং কেউ, আর ওরা রান্না করে খাচ্ছে, মদ মাংস রান্না করে খাচ্ছে, আর মানুষগুলো কোথায় ছিল? আমার সাথে সেদিন বিশ্ব অনিন্দরা ছিল, তারা দেখেছিল। আমি সারা রাত ঘুরে বেরিয়ে ভেবেছিলাম এরা কোথায় যাবে। পরে খবর পেলাম কামারপুকুর আশ্রম থেকে ওরা খাবার পাচ্ছে, ওরা ওদের শেল্টার দিয়েছিল। সেদিনের কথা অনেকে ভুলে গেলেও আমি কিন্তু ভুলছি না। একদিকে গোঘাট, একদিকে খানাকুল, একদিকে পরশুরা, একদিকে ওদিকে আপনার গোপীনাথপুর, ওদিকে শিওর, তার পাশে কোতলপুর, জয়পুর, পুরো বিষ্ণুপুর সাব ডিভিশনের টোটাল বাঁকুড়ার ম্যাক্সিমাম জায়গা এখানে ঘিরে আছে। তাই বাঁকুড়ায় সার্কিট হাউসেও আমি যখন যাই, আমি দেখি মা শারদার একটা ছবি ওরা রেখে দেয়। আমার আসনেও আছে, আমার ঠাকুরের আসনেও আছে। কারণ আমরা যেটা ছোটবেলা থেকে শিখেছি সেটা কেউ মেরে ফেললেও ভুলতে পারবো না। এইটুকু যেন মনে রাখতে পারি, শ্রদ্ধাজনদের যেন শ্রদ্ধা জানাতে পারি। মহারাজদের আমাদের অনেক প্রণাম, আমাদের অনেক শুভকামনা, তারা যেন সুস্থ থাকেন। তারা সব ভালো কাজ করেন, সমাজ সেবা করেন, আর্ত মানুষের সেবা করেন, বন্যা হলে গিয়ে নিজেরা জলে গিয়ে সেবা করেন। আর আমাকে মাঝে মাঝে মুড়িও দেয়, জানেন তো, ভাজা মুড়ি কামারপুকুরে, সে পাপড় টাপড় দিয়ে দারুণ করে ভাজে। আমি শুধু বলেছি ঝাল ছাড়া, কারণ মাথায় মারার পর থেকে আমি ঝালটা খাই না। কাজে ওদের কাছে ওদের সাদা বোঁদে কত বিখ্যাত, নাড়ু। আমি তো বাড়িতে গিয়ে দেখে এসছি কি সুন্দর আগলে রেখেছেন, যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব থাকতেন, সেই ভিটেটা দেখে ধন্য হতে হয়। আমি খুব ভালোবাসি এইগুলোকে।
ভালোবাসার মধ্যে আমি বলেছি আমি 2 দিন এসে থাকবো ওখানে, আমি জাস্ট প্রেয়ার করবো, নাথিং এলস, যখন আমি সুযোগ পাবো। আজকে যেতে পারলাম না কারণ আমার ঘাটাল যেতে হবে, এখান থেকে অনেকক্ষণ যেতে হবে, আর সারা রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে, পরে আমার গাড়ি 5 কিলোমিটারও চলছে না, ফলে আমার হয়তো সন্ধে হয়ে যাবে ওখানে যেতে। তাই ক্ষমা চেয়ে নেবো, আর সবার সুস্বাস্থ্য কামনা করে, সম্প্রীতি কামনা করে নোটিফিকেশানটা সিএস কালকেই করে দেবে। বাদ বাকি আপনারা যাকে যাকে নিতে চান আপনারা বোর্ডে নিয়ে সম্পূর্ণ করে পাঠাবেন। তারপরে আপনাকে আমি ঘোষণা করে দিয়ে গেলাম, আপনি একটা বোর্ড তৈরি করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ, নমস্কার, ভালো থাকবেন। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।